ওয়েলকাম টু স্টাডি স্টোরিয়া। আজ আমরা লুসেন্ট জিকে বইয়ের যে দাস বংশ পড়েছিলাম তারপর খলজি বংশ পড়ব। খলজি বংশ যেটা 1290 থেকে 1320 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল, সেই খলজি বংশদের আদি পরিচয় নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে। জিয়াউদ্দিন বরনির মতে খলজিরা ছিল তুর্কি জাতি থেকে পৃথক। আবার অন্যদিকে তাবাকাত ই আকবরী গ্রন্থের লেখক নিজাম উদ্দিন আহমদ বলেন যে খলজিরা হলো তুর্কি। তাদের মতে খলজিরা হলো মঙ্গল নায়ক চেঙ্গিস খাঁর একজন জামাতা ছিলেন, তার নাম ছিল কুলিজ খাঁ, তারই বংশধর। এই কুলিজ খাঁয়ের নাম অনুসারে তার যে বংশবদ আর কি, যারা বা বংশধর, তারা কলিজ বা কালিনী বা কুলজি নামে পরিচিত হন। পরবর্তীকালে লোকমুখে এই নামগুলি পরিবর্তিত হয়ে নাম হয়েছে খলজি বংশ। ঐতিহাসিক ফেরিস্তা বলে একজন বলেন যে খলজি বিপ্লবের নায়ক যিনি জালাল উদ্দিন খলজি এই কুলিজ খাঁর বংশধর বলেই তিনি মনে করেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর সুকুমার রায় প্রমুখ আধুনিক ঐতিহাসিকরাও খলজিদের তুর্কীয় বলেই অভিহিত করেছেন। আসলে খলজিরা ছিল তুর্কি। জালালউদ্দিন খলজির পূর্বপুরুষরা তুর্কিস্তানে বসবাস করত। সেখান থেকে তারা আফগানিস্তানের একটি বিখ্যাত নদী, তার নাম হচ্ছে হেলমন্দ, সেই হেলমন্দ উপত্যকায় এসে বসবাস শুরু করে। পরে যেহেতু এই হেলমন্দ নদীর উপকূল খলজ নামে পরিচিত, তাই খলজ থেকে তারা খলজি নামে পরিচিত হন, এটা অনেকজন মনে করেন। যাই হোক, পরবর্তীকালে আমরা দেখতে পাই যে তারিখ ই ফখরুদ্দিন মোবারক শাহ এর লেখক ফখরুদ্দিন এই খলজিদের 64টি শাখার তালিকা দিয়েছেন। আবার তাবাকাত ই নাসিরি গ্রন্থের লেখক মিনহাজ উদ্দিন সিরাজ তিনি লিখছেন, খলজিরা খোয়ারজিম শাহী সম্রাটদের অধীনে ঘুর ও গজনীতে বহু যুদ্ধে অংশ নিয়েছিল। যাই হোক, এই তর্ক বিতর্ক চলতেই থাকবে। আমরা এই খলজি ডাইনেস্টি সম্বন্ধে খুব সংক্ষিপ্তভাবে কিছু তথ্য জেনে নেব এবং তার সাথে খলজিরা যে ভারতে এসে ক্ষমতা কিভাবে দখল করলো, তারা কিভাবে আমাদের দেশের আইন কানুনকে পরিবর্তন করলো এবং নিজেদের মতো করে শাসন ব্যবস্থা প্রচলন করলো, সেইগুলোও আমরা দেখব। প্রথম যে খলজির কথা আমরা পড়ব তিনি হচ্ছেন জালাল উদ্দিন খলজি। এই জালাল উদ্দিন খলজি তিনি খলজি ডাইনেস্টির সূত্রপাত করেন, মানে শুরু করেন। এই জালাল উদ্দিন ফিরোজ খলজি তিনি 1290 থেকে 1396 পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। আসলে অসুস্থ কায়কোবাদ এবং তার শিশুপুত্র কায়মুর্সকে হত্যা করে জালাল উদ্দিন ফিরোজ খলজি যখন নিজেকে দিল্লির সুলতান বলে ঘোষণা করেন, তখন তার বয়স একবারে শেষের দিকে 70-এ ঠেকেছে। হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করার জন্য দিল্লির জনসাধারণ তাকে একবারেই পছন্দ করেননি। তাছাড়া তুর্কি আমিররাও খলজিদের প্রবল বিরোধী ছিল। এই কারণে তিনি প্রায় 1 বছর দিল্লিতে প্রবেশ পর্যন্ত করতে পারেননি। দিল্লির সন্নিকটে যমুনার পরপারে কালঘিরি প্রাসাদে তার অভিষেক সম্পন্ন হয় এবং সেখানেই তিনি তাঁর রাজ্যপাঠ স্থাপন করেন। হত্যাকাণ্ডের মাধ্যমে সিংহাসনে বসলেও ব্যক্তিগতভাবে ধর্মভীরু, দয়ালু, ন্যায়পরায়ণ, উদার এবং শান্তিপ্রিয় বলে তিনি পরিচিত ছিলেন। তিনি তুর্কি এবং অতুর্কি ভারতীয় মুসলমানদের সকলের সমন্বয়ে নতুন শাসক গোষ্ঠী গঠনে তৎপর হন। যেহেতু ভারতের বৃহৎ অংশ হিন্দু, সেই কারণে ভারত কখনো সত্যিকারের ইসলামিক রাষ্ট্র হতে পারে না। তাই তিনি কঠোর শাস্তি না দিয়ে সহিষ্ণুতার নীতি গ্রহণ করে অভিজাতদের সদিচ্ছা লাভে তৎপর হন। তাছাড়াও তার উল্লেখযোগ্য কতগুলি ঘটনা হচ্ছে যে রাজ্য জয়। 6 বছরের রাজত্বকালের মধ্যে তিনি 2টি অভিযান পাঠান, কিন্তু দুটির কোনোটিতেই পূর্ণ সফলতা তিনি লাভ করতে পারেননি। 1290 সালে তিনি রণথম্বরের রানা হামিরদেবের বিরুদ্ধে একটি অভিযান পাঠান এবং সেই অভিযানটি ব্যর্থ হয়।
আবার তার দ্বিতীয় অভিযান ছিল মান্দাবারের বিরুদ্ধে। এই সময় এই অঞ্চলটি দিল্লির অন্তর্ভুক্ত ছিল এবং 1292 খ্রিস্টাব্দে তিনি ওই অঞ্চলটি জয় করেন। তার রাজত্বকালের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হলো তার ভ্রাতুষ্পুত্র মানে তার ভাইপো এবং তার নিজের মেয়ের হাজব্যান্ড জামাতা এবং কারা ও মানিকপুরের শাসনকর্তা, তার নাম ছিল আলী গুরশাসপ। পরবর্তীকালে তিনি এই আলাউদ্দিন খলজি নামেই পরিচিত হন। তার দাক্ষিণাত্য অভিযান হয়েছিল এই জালালউদ্দিন খলজির আমলে। তাহলে প্রশ্নটা এইভাবে হতে পারে যে কোন সুলতানের আমলে দাক্ষিণাত্য অভিযান হয়েছিল? দাক্ষিণাত্য অভিযান করেছিলেন আলাউদ্দিন খলজি, কিন্তু তার সুলতানি আমলে এটি হয়নি, হয়েছিল জালালউদ্দিন খলজির আমলে। করেছিলেন আলাউদ্দিন খলজি, কিন্তু তখন তিনি সম্রাট ছিলেন না। তারপরে যে গুরুত্বপূর্ণ সম্রাট এবং ভারতের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটরস অফ ইন্ডিয়া, তিনি হলেন আলাউদ্দিন খলজি। এই আলাউদ্দিন খলজি জালালউদ্দিনের বড় ভাই শিহাবউদ্দিন মাসুদ বলে একজনের পুত্র। এই শিহাবউদ্দিন মাসুদের পুত্র, তার নাম ছিল আলী গুরশাসপ। কি বললাম? আলী গুরশাসপ। কি বলছে এখানে যে হি ওয়াজ আ নেফিউ অ্যান্ড সান ইন ল অফ জালালউদ্দিন খলজি। তিনি জালালউদ্দিন খলজির ভাইপো এবং জামাতা। তাছাড়া আলাউদ্দিন খলজি কিল্ড হিম, তাকে হত্যা করেছিলেন এবং সাকসিডেড দ্য থর্ন ইন 1296 এবং সিংহাসন দখল করেছিলেন 1296 খ্রিস্টাব্দে। হয়েছিল কি যে জালালউদ্দিন সিংহাসনে আরোহণের অনেক আগে শিহাবউদ্দিনের মৃত্যু হয়, মানে আলাউদ্দিন খলজির বাবার মৃত্যু হয়। তার ফলে আলাউদ্দিন তার ওই কাকার কাছেই মানুষ হন এবং জন্মকাল এবং বাল্যজীবন সম্বন্ধে তবে বিশেষ কিছু জানা যায় না। তবে একটা জিনিস জানা যায় যে আলাউদ্দিন খলজির অক্ষর জ্ঞানের সুযোগ হয়ে ওঠেনি, মানে তিনি নিরক্ষর ছিলেন। যৌবনে তিনি অশ্ব চালনা, অসি চালনায় দক্ষ হয়ে ওঠেন এবং জালালউদ্দিনের সিংহাসন আরোহণের ব্যাপারে তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সুলতান হওয়ার পরে জালালউদ্দিন তাকে আমির ই তুজুক পদে নিয়োগ করেন। তাহলে তুমি কি ছিলেন? আমির ই তুজুক। আমির ই তুজুক পদে নিয়োগ করেছিলেন। 1291 খ্রিস্টাব্দে বলবনের ভ্রাতুষ্পুত্র মালিক চাজ্জু বিদ্রোহ ঘোষণা করলে আলাউদ্দিন তাকে শক্ত হাতে দমন করেন এবং তিনি ওই জালালউদ্দিন খলজির খুব প্রিয় পাত্র হয়ে ওঠেন। এই ঘটনাগুলি ঘটেছিল এবং আলাউদ্দিনের ধনলিপ্সা বেড়ে যায় কখন না, যখন তিনি দক্ষিণ ভারত অভিযান করেন। বলছি হি ওয়াজ দ্য ফার্স্ট তার্কিশ সুলতান অফ দিল্লি হু সেপারেটেড রিলিজিয়ান ফ্রম পলিটিক্স। হি প্রোক্লেইমড কিংশিপ নো কিনশিপ। মানে তিনি প্রথম তুর্কি সুলতান যিনি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করেছিলেন। তাছাড়া কোনো তুর্কি সুলতান আজ পর্যন্ত ধর্ম এবং শাসন ব্যবস্থা দুটোকে আলাদা করতে পারেননি। তার বিখ্যাত উক্তি কিংশিপ নোজ নো কিনশিপ। কিংশিপ নোজ নো কিনশিপ শব্দের অর্থ কী? আসলে কিংশিপ মানে হচ্ছে রাজত্ব, নোজ মানে হচ্ছে জানা, কিংশিপ নোজ নো কিনশিপ মানে ওটা কোনো রকম কোনো ধর্মীয় ভেদাভেদ জানবে না। কিংশিপ কোনো কিনশিপ জানবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তোমাদের পরীক্ষাতে এই ব্যাপারটা আসে যে হু টোল্ড দ্যাট কিংশিপ নোজ নো কিনশিপ, মানে রাজত্বটা কোনো আত্মীয়তা বা ধর্মীয় আবেগ এসব কিছু মানবে না। এটা কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তা। ঠিক আছে, এখানে এই ছবিতে দেখো জালালউদ্দিন খলজির ছবি আছে এবং এই যে মুদ্রাটি জালালউদ্দিন খলজির আমলে প্রবর্তিত মুদ্রা। তারপরে এই ম্যাপটা দেখো, ম্যাপটাতে
জালালউদ্দিন খলজির আমলে যে পরিমাণ রাজত্ব সুলতানি যুগের ছিল, মানে খলজি বংশের ছিল, সেটা টোটালটাই এখানে বলা আছে, দেখানো আছে। নেক্সট এখানটাতে একটা ছক আমি এক্সট্রা দিয়েছি। এখানে তুলুক খান অর কুন্দাজ এর ছেলে হচ্ছে জালালউদ্দিন। তিনি 1290 থেকে 96 পর্যন্ত রাজত্ব করেছিলেন। হ্যাঁ, তার দাদার নাম হচ্ছে মাসুদ, এই মাসুদের ছেলের নাম হচ্ছে আলাউদ্দিন, তিনি সিংহাসনে আরোহণ করেন। এবং তার ছেলে খিজির খান, শিহাবউদ্দিন এবং কুতুবউদ্দিন মুবারক শাহ এবং নাজিরউদ্দিন খুরসাব, এরা পরবর্তীকালে সিংহাসনে বসেন। এই কুতুবউদ্দিন মুবারক শাহ সিংহাসনে বসেছিলেন, তারপরে নাসিরউদ্দিন খুসরব মানে তিনি সিংহাসনে বসেছিলেন, সেটা বলা যায়। এরপরে আলাউদ্দিনের ইম্পেরিয়ালিজমের কথা বলা হচ্ছে। ইম্পেরিয়ালিজম মানে হচ্ছে তার বিভিন্ন কি বলবো প্রাথমিক যে সাফল্যগুলো, যে কোন কোন জায়গায় জয় করেছিলেন সেই সব। মানে আলাউদ্দিন খলজি খুবই একজন সমর কুশলী রাজা ছিলেন। কি বলছে, তিনি অ্যানেক্সড গুজরাট দখল করেছিলেন 1298 খ্রিস্টাব্দে, রণথম্বর দখল করেন 1301 খ্রিস্টাব্দে, মেওয়ার দখল করেন 1303 খ্রিস্টাব্দে, মালওয়া দখল করেন 1305-এ, জালোর দখল করেন 1311-তে। জালোর বলে একটা জায়গা তিনি দখল করেন। এবং ইন ডেকান আলাউদ্দিনস আর্মি লেড বাই মালিক কাফুর, তিনি মালিক কাফুরের নেতৃত্বাধীনে যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী দাক্ষিণাত্য দখল করেন এবং রামচন্দ্র বলে যাদব বংশের রাজা, যিনি দেবগিরি যার যে জায়গার রাজা, তাকে হারিয়ে দেন। এবং প্রতাপ রুদ্রদেব, কাকাটিয় বংশের রাজা ওয়ারাঙ্গালের প্রতাপ রুদ্রদেবকে হারিয়ে দেন। বীর বল্লাল হৈসলার রাজা, তাকে হারিয়ে দেন। এবং বীর মাদুরাই পাণ্ডে রাজা, তাকেও হারিয়ে দেন। তার আলাউদ্দিন খলজির সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে, সেটা হচ্ছে আলাউদ্দিন খলজির ওই মানে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। আলাউদ্দিন খলজি তিনি শাসনতন্ত্রে দারুণভাবে রিফর্ম এনেছিলেন। মানে প্রথমত হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, দ্বিতীয়ত হচ্ছে তো তার ইকোনমিক রিফর্ম। কি বলছে, ইন অর্ডার টু অ্যাভয়েড প্রবলেমস ক্রিয়েটেড বাই দ্য নোবেলস, অভিজাতদের দ্বারা সৃষ্ট সমস্যার সমাধানের জন্য আলাউদ্দিন ইস্যুস 4 অর্ডিন্যান্সেস, 4টি আদেশ জারি করেছিলেন। ফার্স্ট অর্ডিন্যান্স কী ছিল, এমড দ্য কনফিসকেশন অফ দ্য রিলিজিয়াস এন্ডাউনমেন্টস অ্যান্ড ফ্রি গ্র্যান্টস অফ ল্যান্ডস। তিনি ওই বিনামূল্যে জমিদান করার প্রথাটা বন্ধ করে দিয়েছিলেন। সেকেন্ড অর্ডিন্যান্সটা কি, আলাউদ্দিন স্পাই সিস্টেম, তার গুপ্তচর ব্যবস্থা ছিল। এবং থার্ড অর্ডিন্যান্সটা কী ছিল, প্রহিবিটেড দ্য ইউজ অফ ওয়াইন, মদ ব্যবহার বন্ধ, মানে মদ্যপান নিষিদ্ধ করা হয়েছিল। আর দ্য ফোর্থ অর্ডিন্যান্স, 4 নম্বর অর্ডিন্যান্সটা কি বলেছিল, নোবেলস শুড নট হ্যাভ সোশ্যাল গ্যাদারিং অ্যান্ড দে শুড নট ম্যারি উইদাউট হিজ পারমিশন। মানে যে অভিজাতগুলো ছিল, অভিজাতরা নিজেদের মধ্যে বিবাহ প্রথা চালু করতে পারবেন না। তিনি একটা জিনিস আঁচ করেছিলেন যে অভিজাতরা যদি একে অপরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তারা একটা দল বা গোষ্ঠী গঠন করতে সক্ষম হবে এবং তাদের মধ্যে এমন একটা গ্রুপ তৈরি হয়ে যাবে যারা রাজার থেকেও ক্ষমতাশালী, সম্রাটের থেকেও ক্ষমতাশালী। সেই জন্যে তিনি অভিজাতদের বিত্তনাশ এবং বিনা পরিশ্রমে আয়ের পথ বন্ধ করবার জন্যে এই ব্যবস্থাটা নিয়ে এসেছিলেন। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে, দেখো এখানে আলাউদ্দিন খলজির সময় আমরা দেখলাম জালালউদ্দিন খলজির সময় কতটা রাজত্ব ছিল। আলাউদ্দিন খলজির সময় দাক্ষিণাত্যটা ওর সাথে যুক্ত হয়। এই যে ছবিতে দেখা আছে কিংডম অফ মোহাম্মদ বিন তুগলক, এখানে আর ইন্ডিপেন্ডেন্ট কিংডম মোহাম্মদ বিন তুগলক এখানে দেখানো হয়েছে। তাই মানে আলাউদ্দিন খলজির টাইমে দাক্ষিণাত্য পর্যন্ত সাম্রাজ্যটা বিস্তার লাভ করেছিল। এইটার জন্যে যেহেতু দেবগিরি আছে, এই এলাকাগুলো দখল করেছিলেন আলাউদ্দিন খলজি। হি ইন্ট্রোডিউস দ্য সিস্টেম অফ দাগ এবং চেহারা বা হুলিয়া, যেটাকে বলা হয় হুলিয়া। দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেছিলেন। দাগ মানে হচ্ছে ব্র্যান্ডিং অফ হর্স, ঘোড়ার গায়ে দাগ দেওয়া। এবং চেহারা মানে হচ্ছে ওই একটা সেনাবাহিনীর আইডেন্টি কার্ড বানানো হতো।
Alauddin ordered that all land was to be measured and then the share of the state was to be fixed. সমস্ত জমি মাপা হবে এবং তারপরে রাজার যে শেয়ারটা সেই শেয়ারটা ফিক্স করা হবে। তারপর কি বলছে, পোস্ট অফ স্পেশাল অফিসার কল্ড মুস্তাখারাজ, স্পেশাল একটা অফিসার নিয়োগ করা হলো, তার নাম হচ্ছে মুস্তাখারাজ, এবং ক্রিয়েটেড ফর দ্য পারপাস অফ কালেকশন অফ রেভিনিউ, রাজস্ব সংগ্রহের জন্য মুস্তাখারাজ বলে একটি কি বলবো অফিসার নিয়োগ করা হলো। দ্য পিজেন্টস লেট টু পে দ্য প্রডিউস অ্যাজ ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ হিসাবে চাষিদেরকে টাকা দিতে হতো। এবং আলাউদ্দিন শট টু ফিক্স কস্ট অফ অল কমিউনিটিস, আলাউদ্দিন সমস্ত জিনিসপত্রের দাম বেঁধে দিয়েছিলেন। ফর দ্য পারপাস হি সেট আপ 3 মার্কেটস অ্যাট দিল্লি, এই পারপাসের জন্য তিনি দিল্লিতে 3টি বাজার বসিয়েছিলেন। একটা মার্কেট হচ্ছে ফুড গ্রেন, খাবার দাবার জিনিসপত্রের, সেকেন্ডটা হচ্ছে কস্টলি ক্লোথ অ্যান্ড থার্ড ফর হর্সেস, দ্বিতীয়টা হচ্ছে দামি জামা কাপড় এবং তৃতীয়টা হচ্ছে ঘোড়ার, দাসদের এবং গবাদি পশুদের। ইচ মার্কেট ওয়াজ আন্ডার দ্য কন্ট্রোল অফ হাই অফিসার কল্ড সাহানা ই মান্ডি বলা হতো ওকে, and maintained the register of the merchants and strictly controlled the shopkeepers and the prices. সমস্ত কিছুই একবারে খুব কঠোরভাবে সেগুলো মানিয়ে চলার মতো ব্যবস্থা করা হয়েছিল। এগুলো আমরা জিয়াউদ্দিন বরনী রচিত তারিখি ফিরোজ শাহী এবং ফতেহা ই জাহাঙ্গীরি এবং আমির খসরু রচিত খাজাইনুল ফুতুহা বলে এইসব গ্রন্থগুলো থেকে আমরা জানতে পারি। তাছাড়া দ্য চেক অর মার্কেট ওয়াজ কেপ্ট বাই 2 অফিসার, 2টি অফিসার ছিল, একটা হচ্ছে দাওয়ানি রিয়াসাত এবং সাহানা ই মান্ডি, এই 2টি অফিসারকে নিয়োগ করা হয়েছিল। তাছাড়াও আরও অনেক বিষয়গুলি ছিল, যেমন আলাউদ্দিনের 5টি ডিভিশন অফ আর্মি ছিল, 5 রকমের আর্মি ছিল, একটা হচ্ছে রয়্যাল আর্মি রাজার, একটা প্রভিন্সিয়াল আর্মি, রয়্যাল আর্মি, প্রভিন্সিয়াল আর্মি, ফিউডাল আর্মি, ওয়ার আর্মি, হোলি ওয়ার আর্মি। তাহলে এই 5 ধরনের সেনাবাহিনী ছিল। অল গুডস ফর সেল ওয়ার বট টু অ্যান ওপেন মার্কেট কল্ড সাহারা ই আদল, সমস্ত জিনিসকেই মার্কেটে আনা হতো এবং তাকে বলা হতো সাহারা ই আদল। এবং মেনি ফোর্টস ওয়ার বিল্ড বাই হিম, তার দ্বারা অনেক দুর্গ বানানো হয়েছিল, যেমন আলাই ফোর্ট, এবং হি কনস্ট্রাক্টেড আলাই দরওয়াজা নির্মাণ করিয়েছিলেন কুতুব মিনারের সামনে যে গেটটা, সেই গেটটা আলাউদ্দিন খলজির বানানো। হি অলসো বিল্ড দ্য প্যালেস অফ 1000 পিলার্স কল্ড হাজার সুতুন বলে একটি 1000টা পিলার দেওয়া একটি প্যালেস বানিয়েছিলেন। হি ওয়াজ প্যাট্রন অফ আর্ট অ্যান্ড লার্নিং, আমির খুসরো তার সময়ের একজন কবি ছিলেন। দ্য পয়েট মিউজিশিয়ান হু ওয়াজ হিজ ফেভারিট কোর্ট পয়েট, তার কোর্ট পয়েট নাম ছিল আমির খুসরো। আমির খুসরো লেখা থেকে তার বিষয়গুলো জানতে পারি আমরা, আমির খুসরো। তারপর কি বলছে, ইন 1316 খ্রিস্টাব্দে, আফটার দ্য ডেথ অফ আলাউদ্দিনের মৃত্যুর পর, মালিক কাফুর কল্ড হাজার দিনারি সিজড দ্য থর্ন, মালিক কাফুর বলে একজন তার যে সেনাপতি ছিলেন তিনি সিংহাসনে বসে যান। এবং বিফোর কাফুর ডায়েট, কাফুরের মৃত্যুর আগে, হি নমিনেটেড সিহাবুদ্দিন, তিনি নমিনেট করেছিলেন সিহাবুদ্দিনকে, 6 বছরের একজন তার আলাউদ্দিনের সন্তান, কিং বাট ইমপ্রিজেন্ট দ্য এল্ডেস্ট প্রিন্স মোবারক খান, কিন্তু মোবারক খানকে তিনি করে দিয়েছিলেন, মানে জেলে ভরে দিয়েছিলেন। কাফুর ওয়াজ কিল্ড বাই দ্য লয়ালিস্ট, কাফুরকে মেরে ফেলা হয় ওই অভিজাতদের দ্বারা, অফ দ্য রয়্যাল ফ্যামিলি অফ আলাউদ্দিনের যে অভিজাত ফ্যামিলি ছিল, সে অভিজাত ফ্যামিলিরা মালিক কাফুরকে মেরে ফেলে। এরপর দেখো মোবারক খান, তাহলে আলাউদ্দিনের কৃতিত্ব বলতে গেলে পরে অনেক কিছু বলা যায়। মোবারক খানের আগে আলাউদ্দিনটাই যেহেতু আজকে মূল বিষয়, সেই জন্য আলাউদ্দিন সম্বন্ধে আরও অনেক কিছু বলার থাকবে। যেমন ইবন বতুতা বলেছিলেন যে তিনি দিল্লির শ্রেষ্ঠ সুলতান, আর জিয়াউদ্দিন বরনী বলেছিলেন যে তিনি ছিলেন নিষ্ঠুর, পাপাচারী, একগুঁয়ে এবং চক্রান্তকারী। আর এলফিনস্টোন বলে একজন ঐতিহাসিক বলেন যে তাঁর শাসনকালে ভারতে ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং তাকে একজন সফল শাসক বলে তিনি অভিহিত করেছেন। আর ভিনসেন্ট আর্থার স্মিথ তাকে স্যাভেজ, টাইরান্ট বা অসভ্য স্বৈরাচারী বলে চিহ্নিত করেছেন।
আসলে আলাউদ্দিন খলজি একজন শুধুমাত্র বিজেতাই নন, তিনি একজন সফল সংগঠক শাসক হিসেবেও ইতিহাসে স্থায়ী মানে আসনের অধিকারী হয়ে আছেন। প্রচুর গুণ ছিল ভদ্রলোকের। তিনি ছিলেন সাহসী, নির্ভীক, বিচক্ষণ, সুদক্ষ, কূটকৌশলী। হ্যাঁ, তাছাড়াও আলাউদ্দিন খলজির মানে সভাতে এমন বিদ্বান ব্যক্তিদের অবস্থান ছিল, তার শিল্প এবং সাহিত্যে তার আমলে চরম উৎকর্ষতা লাভ করে। যেমন তার রাজসভা অলঙ্কৃত করতেন ভারতের তোতা পাখি নামে পরিচিত আমির খুসরো। এই যে বললাম এনাকে ভারতের তোতা পাখি বলা হয়। সঙ্গীতজ্ঞ ভারতের সাজি নামে পরিচিত আমির হাসান, ভারতের সাজি আমির হাসান, ঠিক আছে। তাছাড়াও তার যুগে বিখ্যাত সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া, তারপর কবির উদ্দিন, শেখ রুকুনুদ্দিন, এসব 47 জন কবি তার সভাতে ছিলেন। স্থাপত্য শিল্পে তার বিখ্যাত নাম ছিল, যেহেতু তার যুগে তার রাজসভা ছিল কনস্ট্যান্টিনোপলের সমকক্ষ এবং কায়রোর প্রতিদ্বন্দ্বী। তিনি স্থাপত্য শিল্পের পৃষ্ঠপোষক ছিলেন। তার আমলে বেশ কিছু মাদ্রাসা, মসজিদ, পান্থশালা, দুর্গ নির্মিত হয়। আলাই দুর্গ তো বললাম। সিরি নামে একটি শহর স্থাপন করেছিলেন। আলাই দরওয়াজা, হাজার সিতান, হাজার স্তম্ভের প্রাসাদ, জামা মসজিদ, শামসি তালা তাঁর আমলে নির্মিত হয়। তিনি কুতুব মিনারের একটি দ্বিগুণ উচ্চতা সম্পন্ন একটি মিনারের কাজ নির্মাণে হাত দেন, যদিও বলা যায় যে ওই মিনারটি ভেঙে পড়ে গিয়েছিল। আর তারপরে পরবর্তী খলজিরা সে তেমন গুরুত্বপূর্ণ করতে পারেননি, সেটাই প্রমাণ আমরা পাবো। দেখো, মুবারক খান বলে সিংহাসনে বসেছিলেন একজন, কুতুবউদ্দিন মুবারক শাহ বলা হয়। শিহাবুদ্দিন ওমরের পরে মুবারক শাহ, মানে মালিক কাফুরকে হত্যা করা হলো, ডেথ অফ কাফুর। মুবারক খান ওয়াজ ফ্রিড ফ্রম প্রিজন। মুবারক খানকে ওই খাঁচা থেকে মানে জেল থেকে ছেড়ে দেওয়া হলো। অ্যান্ড ওয়ার্কড অ্যাজ আ রিজেন্ট অফ শিহাবুদ্দিন। শিহাবুদ্দিনের একজন, ওই শিহাবুদ্দিন ওমর বলছি, শিহাবুদ্দিন ওমরের একজন রিজেন্ট হিসাবে তিনি থাকতে লাগেন। হি ক্যাপচার দ্য থর্ন অ্যাট দ্য ফার্স্ট অপরচুনিটি হি গট। তিনি কিছুদিনের মধ্যেই সিংহাসনে ওই শিহাবুদ্দিন ওমরের প্রতিনিধি রূপে শাসন কার্য পরিচালনা করতে করতে 2 মাস 4 দিন পরে তিনি শিশু সুলতানের চোখ তুলে নিয়েছিল এবং তাকে হত্যা করেছিল ওই শিহাবুদ্দিন ওমরের, এবং কুতুবউদ্দিন মুবারক শাহ উপাধি ধারণ করে সিংহাসনে বসেন কুতুবউদ্দিন মুবারক শাহ। মানে সিংহাসনে বসাটা তার ভয়ঙ্কর ছিল। নিজের আত্মীয় ভাই তাকে চোখ উপড়ে নিয়েছিল। হি অ্যাওয়ার্ডেড হিজ লাভার মুবারক হাসান অথরিটি ওভার আর্মি অ্যান্ড প্যালেসেস গার্ডস, হুজ সুন অবটেইন ফুল কন্ট্রোল ওভার সুলতানস প্যালেস। মুবারক হাসান ওয়াজ গিভেন দ্য টাইটেল খুসরু খান, নিজেকে খুসরু খান উপাধি দিয়েছিলেন বাই দ্য সুলতান, এবং সুলতান দিয়েছিলেন। উইদিন মান্থস খুসরু কিল্ড মুবারক খান অ্যান্ড অ্যাজিউম দ্য টাইটেল অফ নাসিরুদ্দিন খুসরু আর কি, যিনি 1320-তে এপ্রিল থেকে সেপ্টেম্বর 5 পর্যন্ত ছিলেন তিনি। তাহলে বিষয়টা কি হলো, মানে ঘটনাটা আমি বলি যে সিংহাসনে বসে তিনি উদার শাসন নীতি চালু করেছিলেন। সমস্ত বন্দীকে মুক্ত করে দেওয়া হলো, সমস্ত কঠোর আইন প্রত্যাহার করে দেওয়া হলো, দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণ আইন রেখেছিলেন আলাউদ্দিন খলজি, সে আইনকে তুলে দেওয়া হলো। দেশ জুড়ে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। সুলতান নিজেও অলস এবং বিলাসপ্রিয় ছিল। তিনি বিলাসের স্রোতে গা ভাসিয়ে দিলেন এবং তিনি খুসরু খান নামে একজন জনৈক ধর্মান্তরিত যুবকের দ্বারা প্রভাবিত হয়ে তাকে উজির পদে নিযুক্ত করেন, এই খুসরু খানকে। এবং শেষে এই খুসরু খানই তাকে চক্রান্ত করে মেরে ফেলেন এবং তারপরে মোটামুটি খলজি বংশের অবসান ঘটে। এই খসরু খানটা কি ছিল? কিল্ড বাই গাজী মালিক। খুসরু খানকে গাজী মালিক মেরে দিয়েছিল। আজ বলি, নাসিরউদ্দিন খুসরু ছিলেন কুতুবউদ্দিন মুবারক শাহের মৃত্যুর পর খুসরু খান তিনি সিংহাসনে বসেন। তবে তুর্কি এবং খলজি কোনো গোষ্ঠী তাকে মানতে পারেননি এবং সিংহাসনে বসে তিনি খলজি পরিবারের লোকেদের ওপর নির্মম অত্যাচার শুরু করেন এবং উচ্চ পদগুলিতে নিজের অনুচরদেরকে নিয়োগ করতে শুরু করেন। রাজসভায় মূর্তি পূজা শুরু হয়, মসজিদগুলি ধ্বংস করে দেওয়া হয়। এরকম ধরনের ঘটনাগুলির ফলে ক্ষুব্ধ আমির ওমর আওরা খসরু বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হন এবং তার ফলে পাঞ্জাবের একজন শাসনকর্তা, তার নাম ছিল গাজী মালিক, গভর্নর অফ দিপালপুর মানে পাঞ্জাবের, when he was tried to oppose the rebellion by Ghazi Malik and his son Fakhruddin Juna,
This brought the end of Khalji dynasty and established the Tughlaq dynasty on the throne of Delhi. তখন তাদের বিরুদ্ধে পাঞ্জাবের যিনি শাসনকর্তা দীপালপুরের আর কি, তার নাম ছিল গাজী মালিক, খুসরুকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে দিল্লি আক্রমণ করেন এবং দিল্লির সন্নিকটে তিলপট বলে একটি জায়গায় দুপক্ষের মধ্যে যুদ্ধ হয় এবং যুদ্ধে খসরু পরাজিত এবং নিহত হন। খলজি বংশের কোনো উত্তরাধিকারী জীবিত না থাকায় গাজী মলিক গিয়াসউদ্দিন তুগলক শাহ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন এবং তুগলক বংশের অবসান হয়। ঠিক আছে, এখানেই শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। যদি চ্যানেলটিতে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।